করছো এখানে? আমি এই স্পেন্সার্স হোটেল ছিল এখানে, তুমি জানো কি সেটা? আমি তো সেটাই খুঁজতে এসেছি এখানে। কেন তুমি কেন এখানে খুঁজতে এসেছি? কারণ চৌরঙ্গীর 60 বছর হচ্ছে স্পেন্সার্স হোটেল, এই হোটেলটার উপর ভিত্তি করেই এই সিনেমাটা তৈরি। আমি তো সেম কারণে, কারণ আমার এই এটা হিন্দি প্ল্যাটফর্ম থেকে ওরা একটা ওটিটির কথা ভাবছিল সিরিজ, কারণ চৌরঙ্গিতে এত ভাষা মানে অনুবাদ করা হয়েছে, দে আর ভেরি ওয়েল অ্যাওয়্যার অফ চৌরঙ্গি। সো আমি ভাবছিলাম যে এখানে যদি একটা মানে করা যায় আর কি হিন্দি একটা সিরিজ। তার মানে জি 24 ঘন্টার দর্শকরা ফার্স্ট ফ্রেমেই একটা স্টোরি ডেভেলপ করছে যে সৃজিত মুখার্জি যিনি শাহজাহান রিজেন্সি করেছিলেন তিনি আবার একটা গল্পের প্রলোভনে এসছেন। আমরা জানি না, আমি তো এখানে জাস্ট এসেছিলাম দেখতে আমাদের ক্যামেরা নিয়ে, কারণ আমরা এটার উপর একটা শো করছি এবং এটাই সেই হোটেল ছিল। আমি জানি না তুমি জানো কি না যে এখানে উত্তম কুমার এবং সৌমিত্র রাত্রির অনেক সময় ড্রিঙ্ক করতে আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ইনফ্যাক্ট সেটা আমরা দু একটা টুকরো অভিযান সিনেমায় দেখেওছি কয়েকদিন আগে, যেটা রিলিজ করলো। হ্যাঁ ডেফিনেটলি। তো কিন্তু ঠিক আছে, চলো গিয়ে একটু তাহলে ওদিকে গিয়ে কথা বলি। চলো। এখন এটা এটিএম হয়ে গেছে, সেন্ট্রাল ব্যাংক হয়ে গেছে, বাট এটা কত ইতিহাসের সাক্ষী ভাবাই যায় না। আমার তো মনে হচ্ছে যে এই যে স্ট্রাকচারটা লোহার, এই ওপরের এই লোহার স্ট্রাকচার, এইগুলো সেই সময়কার, মানে আমার মনে হয় না এটা খুব একটা চেঞ্জ কিছু হয়েছে, তাই স্পেন্সার্সেরই। তো তুমি কি ওনাকে ইন্টারভিউ করছো? আমরা এখান থেকে ইন্টারভিউ করতে যাব কেন? ও তাহলে আমিও একটু যাই, অনেকদিন সাথে দেখা হয়নি। চলো নিশ্চয়ই। শাহজাহান রিজেন্সির পর তো আর তারপর যাওয়াই হয়নি। আড্ডা খুব আড্ডা মারতে ভালো। এটা হিন্দিতে হলে কিন্তু ভালো হবে সৃজিত, কারণ আরও বেশি লোক, যদিও প্রচুর লোক ভারতবর্ষে জানে, বাট 60 বছর একটা বইয়ের ভাবাই যায় না, আইকনিক। এটার সামনে এসে কিন্তু অ্যাকচুয়ালি আমার খারাপ লাগছে। আগের বার উনি নিজে নিয়ে এসেছিলেন যখন 50 বছর হয় বইটার, যে এত ইতিহাসের সাক্ষী একটা জিনিস আমরা কিন্তু রিটেন করতে পারলাম না। এইটা তো আমাদের প্রবলেম গৌতম, না আমরা না ডকুমেন্টেশন, প্রিজার্ভেশন, এই জিনিসটা একদম আমাদের ট্রেডিশনটাই শ্রুতির ট্রেডিশন, তো যেটা শুনে আসছি, যেটা গল্পের পর গল্প, কিন্তু সেটা যে রাখা, সেটাকে মেনটেন করা, সেটা করলে যেটা বিদেশে হয়, মানে বিদেশে 200 বছরের ইতিহাস ওরা যেভাবে মেনটেন করে, আমাদের হাজার হাজার বছরের ইতিহাস সেটাও আমরা সেভাবে করতে আমাদের মানে তুমি লন্ডনে দেখেছো কিনা জানি না যে রামমোহন রায়ের বাড়ি এবার 250 বছর হলো। রামমোহন রায়ের সেই বাড়িটা এখনো যেখানে গিয়ে উনি ছিলেন ভিক্টোরিয়ার আমন্ত্রণে, ওই বাড়িটা অবধি একটা ফলক দিয়ে লন্ডন পুরসভা রক্ষণাবেক্ষণ করছে। এখানে আমার মণিশঙ্করবাবু বলেছিলেন যে নিচে কাঠের সিঁড়ি ছিল, উপরে ক্যাবারে হতো, এবং এই যে চরিত্রগুলো তোমার ফিল্মেও ফিরে ফিরে এসছে, যে নাচ হচ্ছে, কিং এয়ারোস্টেস ঢুকছেন, এবং ভাবাই যায় না যে এখানে এখানে উত্তম কুমারও দেখতে এসেছিলেন, উনি গ্র্যান্ড হোটেলে ছিলেন কিন্তু দেখতে এসেছিলেন এখানে। এটাই অরিজিনাল হোটেল, অরিজিনাল শাহজাহান হোটেল বলতে, শাহজাহান বলতে স্পেন্সার্স, ওটার নাম ছিল স্পেন্সার্স। এবং নিজে সৌমিত্রদা বলেছেন যে এরম হয়েছে যে দুজনে ড্রিঙ্ক করতে এসছেন, এসে সৌমিত্রদা সেদিন বোধহয় নতুন গাড়ি, নিজে গাড়ি চালাচ্ছেন, তো উত্তম কুমার খুব ঘাবড়ে যান যে সৌমিত্রদারে তুই এত ড্রিঙ্ক করছিস, তুই কী করে গাড়ি চালিয়ে ফিরবি। এবং ওটা সৌমিত্রদার মেয়েও আমাদের বলেছেন যে সেদিন স্পেন্সার্স থেকে বেরিয়ে উত্তম কুমার পেছন পেছন আসেন, বাড়িতে যখন সৌমিত্র পৌঁছন তার নিজের গাড়িতে ফলো করে এসে বাড়িতে ঢোকার পর বলেন যা কুকে পুলুকে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। ভাবাই যায় না, ভাবাই যায় না, গায়ে কাঁটা দেয় এইসব গল্প শুনলে। আচ্ছা, চৌরঙ্গীর যে মানে উৎপত্তি সেইটা তো অন্য জায়গা না, সেটা তো সেই কেসি দাস না। চৌরঙ্গীর উৎপত্তি মানে চিন্তাটা কেসি দাস, কারণ তখন উনি যেখানে লিখছিলেন সেখানে একজন কর্তা ব্যক্তি বলেছিলেন যে একে দিয়ে কিছু হবে না, এ হচ্ছে ওয়ান বুক অথার। এবং সামাও ওটা ওর এমন একটা কি বলবো অপমানিত বোধ করেছেন, অসম্মানিত, যে এখনো 60 বছর পর আমার মনে হয় আমরা আজকে যখন যাব হয়তো এখনো সেই হার্টটা ওর মধ্যে দেখতে পাবো। তো তাই কিন্তু আমার যেটা খুব রোমাঞ্চকর লাগে এখানে এসে, এই জায়গাটা এখন রেড ক্রস প্লেস হয়ে গেছে, হাইকোর্টের এত কাছে, রাজভবন হাঁটা দূরত্ব। এটা 1950s এটার নাম ছিল ওয়েলেসলি প্লেস, এবং যিনি মণিশঙ্কর মুখার্জির যিনি যার মুহুরি ছিলেন সেই বারওয়েল সাহেব 1950-তে এখানে পার্মানেন্টলি থাকতেন, এবং ওর স্ত্রী তখন রাজ্যপাল ছিলেন পদ্মজা নাইডু। কীরকম অবাক লাগে, উনি হেঁটে, মিসেস বারওয়েল এখান দিয়ে হেঁটে রাজভবনের সিংহ দুয়ারটা জাস্ট পেছনে হেঁটে হেঁটে উনি পদ্মজা নাইডুর সঙ্গে গল্প করে আবার এখানে চলে আসতেন। আর বারওয়েল যেহেতু কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন, এখান থেকে হাইকোর্ট তো হাঁটাপথ মানে আমরা যেটাকে বলি স্টোন থ্রোয়িং ডিস্টেন্স। কিন্তু সত্যি বাড়িটা এসে প্রতিবার, আগের বারও খুব খারাপ লেগেছিল, এবারও মনে হচ্ছে যে হিস্ট্রিটা রিটেন করা গেল। কারণ স্পেন্সার্স হোটেল মানে শুধু তো চৌরঙ্গি নয়, না অনেক কিছু, এই যেটা বললে এটাই তো, এটা ইটস লাইক আ ওয়াকিং স্লাইস অফ হিস্ট্রি। এবং আমরা
কলকাতা শহরে এরকম অলিগলিতে প্রত্যেকটা গলিতে অ্যাটলিস্ট 100-200টা গল্প কিন্তু জড়িয়ে আছে এইসব মানুষদের। এবং অরিজিনালি 72 বছর আগের ঘটনা, কারণ উনি রাত্রিরে হোটেলে না থাকলেও এখানে উনি বারওয়েল সাহেবের সঙ্গে কাটাতেন সারাদিন, এবং এখানেই স্যাটাবোসের উৎপত্তি, শঙ্করের উৎপত্তি। এই সেই কেসি দাস, এখানে বৃষ্টি পড়ছিল সেদিন, এবং ওইখানে আজকে জ্যৈষ্ঠের গরম, আজকে সেই বৃষ্টিকে বোঝার উপায় নেই। এখানে পাশে একটা পুরনো বইয়ের দোকান ছিল, আচ্ছা। এই পাশে, আচ্ছা সেই দোকানটা এখন আর নেই। হ্যাঁ এখানেই বসে বৃষ্টিতে এখানে নিচে আটকে গেছিলেন মণিশঙ্কর মুখার্জি, আর সে ওয়ান বুক অথরের গ্লানি নিয়ে ওইখানে দূরের সিলুয়েটে গ্র্যান্ড হোটেলটা ভেসে উঠেছিল। কখনো তার মনে হয় যে তার কাছে তো আরেকটা অভিজ্ঞতা রয়েছে হোটেলে, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে গ্র্যান্ড হোটেলটা। সো হোটেলে এত বছর কাটানোর অভিজ্ঞতা, তখনই মনে হয় হোটেল নিয়ে লিখলে কিরকম হয়। এরকম একটা ঘটনা ভাবা যায় না, জাস্ট একটা ওয়ান ফ্লিকার, বার্থ অফ অ্যান আইকনিক নভেল। বার্থ অফ অ্যান আইকনিক নভেল। এটা সেই হরিরাম গোয়েঙ্কা স্ট্যাচু। ইনি সঞ্জীব গোয়েঙ্কার বাবার অ্যাকচুয়ালি কাকা, মানে সঞ্জীব গোয়েঙ্কার সম্পর্কে দাদু হন। হরিরাম গোয়েঙ্কা ওই শিকাগো ধর্ম মহাসভা থেকে যখন বিবেকানন্দ আসেন তখন উনি শিয়ালদা স্টেশনে রিসিভ করতে গেছিলেন। সময়কার খুব বিদগ্ধ মানুষ, তার নামে স্ট্যাচু, এবং স্যার উপাধি পান উনি, ওনার বাবা দুজনেই। কিন্তু এটা সেই ফ্রেম সৃজিত যেখান থেকে চৌরঙ্গি লেখাটা, উপন্যাস শুরু হয়েছে, যে একজন প্রাইভেট ডিটেকটিভ এসে মণিশঙ্কর মুখার্জি কোনো চাকরি পাচ্ছেন না শঙ্কর, তখন এখানে এলেন। তোমার সিনেমাটা না, আমার সিনেমাটা শুরু হয় গড়িয়াহাটের তলায় যে দাবা খেলে, সে সারি সারি মানুষ বসে দাবা খেলে, ওখান থেকে আমার সিনেমাটা শুরু। মানে অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে কলকাতার যে হৃৎপিণ্ড, সেটার অবস্থানও তো পাল্টেছে। আমি বড় হয়েছি দক্ষিণ কলকাতায়, সো আমার কাছে ওইটাই হলো একটা খুব ইন্টারেস্টিং শুরু হওয়ার জায়গা, একটা নার্ভ স্পট বলা যেতে পারে। সেই সময় অবভিয়াসলি এই অঞ্চলটা, এখন আমরা দেখছি কনস্ট্রাকশন ইত্যাদি হয়ে গেছে, কিন্তু সেই সময়টা এটা পুরো ফাঁকা ছিল। এবং এটা পুরো আগাছা। ইনফ্যাক্ট আমি 10 বছর আগে যখন মণিশঙ্কর বাবুর সঙ্গে এসেছিলাম এখানে, তখন আমরা এর তলাতে বসেছিলাম। এখন তো যাওয়ার কোনো উপায় নেই। খুব অদ্ভুত লাগছে যে একটা বই 60 বছর পূর্ণ করছে, তার 3টে প্রসবের যে জায়গা, একটা স্পেন্সেস হোটেল, একটা কেসি দাস যেখান থেকে তৈরি, আর প্রথম সিকোয়েন্স যেখানে, এই 3টে জায়গায় কিন্তু নির্বাক, তাদের কিন্তু কোনো মনে করানোর কোনো, কিন্তু তারা এই সাক্ষী, মানে তারা সাক্ষ্য দিয়ে চলেছে বছরের পর বছর, দশকের পর দশক, এবং হয়তো শতকের পর শতক দিয়ে যাবে বলে আমার ধারণা। তুমি যদিও ইকোনমিক্সের ছাত্র, আমি জানি যে ইতিহাস তোমার খুব প্রিয় বিষয়। এই যে এই বইটা এত সমাদৃত, একটা কি বড় কারণ যে কোথাও একটা পুরনো কলকাতার ওই রোম্যান্টিক ইতিহাসটাও এর সঙ্গে জড়িত? মানে একেবারে, কারণ আমার মনে হয় কলকাতার শহরটা একটা জাতিস্বরের মতো। তার প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে তার আগের জন্ম, তার আগের জন্ম, প্রত্যেকটা জন্মের ঘটনা, ইতিহাস, মানুষ, চরিত্র, মুখ, সব কিছু ওতপ্রোতভাবে জড়িয়ে। সেই কলকাতাকে এত ভালোভাবে এক্সপ্লোর বোধহয় আর কোনো বই করেনি, উইচ ইজ বাই চৌরঙ্গি। এবং অনেকে আমায় যখন বলেছিলেন যে চৌরঙ্গি ছবিটাকে আমি ওরকম 6টা চ্যাপ্টারে কেন ভেঙেছিলাম, কারণ শাহজাহান রিজেন্সি সবচেয়ে লয়াল অ্যাডাপ্টেশন চৌরঙ্গির আমার মনে হয়, কারণ তার আগের ইন্টারপ্রিটেশনটা খুব স্যাটাবোস ধর্মী ছিল, মানে স্যাটাবোস যেখানে মধ্যমণি। আমার ইন্টারপ্রিটেশনটা কিন্তু বইটা ধরে এগিয়েছি, কারণ বইটায় যদি আমরা পড়ি, বইটায় কিন্তু মূল চরিত্র কলকাতাই হলো প্রোটাগনিস্ট, কলকাতাই হলো হিরো,
কলকাতাই হলো অ্যান্টাগনিস্ট, কলকাতাই হিরোইন, কলকাতাই ভিলেন, কলকাতাই ভ্যাম্প, কলকাতাই হলো আসল চরিত্র। এই যে হিন্দি বলারা এখন তোমার কাছে ওটিটি করতে চাইছেন, চৌরঙ্গীর এত ভাষায় অনুদিত হচ্ছে, হিন্দি যারা লোকরা বম্বেতে তোমার সাথে কথা বলছেন তারা কেন ইন্টারেস্টেড মনে হয়? তারা ইন্টারেস্টেড কারণ চৌরঙ্গী কিন্তু কলকাতার গল্প হয়েও একটা বৃহত্তর সার্বজনীন গল্প। কেন? ওই যে ওই মানে আমাদের পৃথিবীটা যে একটা সরাইখানা, তাতে যে আমরা বেড অ্যান্ড ব্রেকফাস্টের জন্য এসেছি এবং রাত্রে যে আমাদের সবাইকে চেক আউট করতে হবে, এই যে দর্শনটা, এই দর্শনের সবচেয়ে বড় মানে কি বলবো মানে বা নিদর্শীকরণ বা সাহিত্যে এই দর্শনটাকে ফুটিয়ে তোলা আমার মনে হয় সবচেয়ে বড় উদাহরণ চৌরঙ্গী, এবং সেটার একটা শাশ্বত আপিল আছে, একটা সার্বজনীন আপিল আছে। তাই জন্য খুব খুব ভালো বললো শ্রীতে এই কথাটা, যে পৃথিবীটা যে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, সেটা বোধহয় এই সিনেমাটা সবার আগে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে এসো আনন্দ করো, ফুর্তি করো, কিন্তু দিনের শেষে চলে যাওয়াটাই ভবিতব্য। এমন একটা জায়গা যেখানে যেটাকে বাংলা সাহিত্যের নানান পীঠস্থানের মধ্যে একটা বলা যেতেই পারে, শ্রদ্ধেয় এবং ভালোবাসার পাত্র শঙ্কর, যার লেখা পড়ে ছোট বড় মাঝারি সব বয়সের মানুষরা বড় হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। চৌরঙ্গী কালকে 60 বছর পূর্ণ হচ্ছে, কি অনুভূতি, কি মনে হচ্ছে? আদৌ চৌরঙ্গী কোনোদিন লেখা শেষ করব এটা ভাবিনি, আবার 60 বছর সে তো ভাবতেই পারা যায় না, কিন্তু মাঝে মাঝে অসম্ভব সম্ভব হয়ে পড়ে। নানান হাঙ্গামা, নানান বাধা বিপত্তি, কুষ্ঠির দোষ সবই ছিল, কিন্তু ভাবছি হলো তো, মনে হচ্ছে যদি 10 তারিখ পর্যন্ত টিকে থাকি তাহলে জীবনে যে চেয়েছিলাম। এবং হাওড়া খুরুর রোডের কালীবাড়ির সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে মা জননী কালী, আমি আর কিছু চাই না, আমি খ্যাতি চাই না, অর্থ চাই না, লোকে আমার দিকে তাকাক চাই, এসব কিছু চাই না, শুধু কোনো রকমে আমাকে ওয়ান বুক অথরের গ্লানি থেকে মুক্ত করো। লোকেই কয়েকজন রাগী লোক যে আমার করে বলছে এ কিছু জানে না, এইটা থেকে একটা সুযোগ আমাকে দাও। নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। বক না মরলে যেমন রামায়ণ লেখা হতো না, তাহলে এই অপমানটাই ছিল সেই বক। এটা হবে তো বুঝতে পারিনি। এক সময় আজকাল মনে হয় যে পরবর্তী যেহেতু এই ইলেকট্রিক কোম্পানিতে কাজ করলে ওকে তখন তো বুঝতে পারিনি যে বিদ্যুতের অভাব থেকেই সব কিছু সৃষ্টি হলো আমার। ব্যাপারটা হচ্ছে আমার বাবা মারা গেলেন তখন আমার 13 বছর বয়স, একটা বাড়িতে থাকি জানেন। আমরা আমার মায়ের অষ্টম গর্ভ, আমি হচ্ছে দ্বিতীয় গর্ভের সবকটি নামালো। তারই মধ্যে একদিন না ওই বিপদের মধ্যে ভাড়া বাড়ি থাকি, হঠাৎ একদিন একটা ইলেকট্রিকের বিল এলো 200 টাকা। আমি সব 3 টাকার কত হয় তার জায়গায় 200 টাকা, এ কী ব্যাপার, করতে দিতে পারা গেল না। তবে একটা লোক এলো, এসে লাইন কেটে দিয়ে চলে গেল। তারপরে এই কলকাতা শহরে, আলোর শহরে আমি
5 বছর আমরা হারিয়ে খেলেছিলাম। আচ্ছা, এবার আছে সিনেমার প্রসঙ্গে। তো দুটো সিনেমা তো অলরেডি হয়েছে চৌরঙ্গি থেকে। তো প্রথম সিনেমাটিতে এখন ইনফ্যাক্ট কেউ নেইও আমাদের মধ্যে যারা করেছিলেন। তো কি মনে হয় যে মানে এটা এই 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 শাশ্বত চিরন্তন সিনেম্যাটিক আপিলের রহস্যটা কি? মানে তারপরেও আই এম শিওর হিন্দি থেকে ওয়েব সিরিজ করার অফার এসছে, সিরিয়ালাইজ করার অফার এসছে। সো এটা চিত্রায়িত করার এই যে অমোঘ একটা টান মানুষের, সে কী মনে হয় কেন? মানে এটা খুব দৃশ্যকল্প। এটা আমি ঠিক নিজেই বুঝে উঠতে পারি না, জানেন। যে হাওড়ার এক ছোকরা, তার বাড়িতে আলো নেই, জীবনে সে কোনোদিন কোনো হোটেলের পয়সা দিয়ে থাকেনি, সে কি এমন জানলো হোটেল সম্বন্ধে যেটা বিশ্বের লোকের নজরে পড়লো? এটা আমি আজও বুঝতে পারিনি। সে রাশিয়াই বলুন, চেকোস্লোভাকিয়াই বলুন, কটা ভাষা অনুবাদ হয়েছে, কত হয়েছে আমার হিসেব নেই। ফ্রেঞ্চে বলুন, স্প্যানিশে বলুন, ইটালিয়ানে বলুন, রাশিয়ান বলুন, চাইনিজে বলুন, আমি দেখছি এর কোনো শেষ নেই। দর্শকদের জন্য আপনি যদি কিছু বলেন এই 60 বছর পূর্তি এই চৌরঙ্গি নিয়ে। দেখুন, টেকনিক্যালি এখনো তো 10 বছর হয়নি, এই 30 না হবে। ততক্ষণও টিকে থাকুন। এতদিন যে টিকে থাকতে পারলাম, কার দয়াতে থাকলাম নিজে কিছুই জানি না, সত্যি কথা বলতে। জানেন, মান অভিমান চর্চা এইসব নিয়ে করা হয়েছে। আর আস্তে আস্তে দেখছি যে জিনিসটা একটা লিজেন্ডের মতো হয়ে যাচ্ছে। যে হাওড়ার একটা লোক, বাড়িতে তার ইলেকট্রিক নেই, সে কোনোদিন হোটেলে থাকেনি, কিন্তু কি একটা করে ফেললে যে সারা বিশ্বের লোক শুধু সেটার জন্যই শহর দেখতে আসে কিছু কিছু লোক। একদমই তাই, একদমই তাই। এটা আমার প্রাপ্য নয়, জানেন, সত্যি কথা বলতে। যিনি আমাকে বিতাড়িত করেছিলেন, আমার সঙ্গে কথা বলতেন না, দেখা হচ্ছে সামনে কিন্তু একদম কথা বলতেন না, তার একটা কথা মানিনি বলে এইভাবে জীবনটা চলবেও ভাবিনি ভাই। শুধু আমি নয়, একটা গোটা প্রজন্ম এবং বহু প্রজন্ম শহর কলকাতাকে চিনেছে চৌরঙ্গির মধ্যে দিয়ে। আমি তো চিনেইছি। এবং যেটা উনি বললেন যে অনেক বাইরে থেকে মানুষ আসেন এই শহরে শুধু ওই চৌরঙ্গি পরে শহরটাকে দেখার জন্য, উপলব্ধি করার জন্য। মণিশঙ্করদা, কবি লিখেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি। তাহলে বাকি রইল 40। হিসেব তো অ্যাকাউন্টেন্টদের হিসেব, সাংবাদিকদের হিসেব করে দিলেই হলো, বললেই হলো যে প্রত্যেক মাসে 10 দিন। না, মানে চৌরঙ্গির সেঞ্চুরির জন্য বাকি রইল মাত্র 40 বছর। তুমি আমাকে লিমিট করে দিচ্ছ কেন? আরো বেশি। আমি তো ভাবছি যে কপিরাইটের বাইরে চলে যাবে যখন, তখন বুঝবে নিশ্চিত হওয়া গেল। আচ্ছা, এই যেটা আমি হাতে ধরে আছি, এটা আমি জি 24 ঘন্টা দর্শকদের দেখাতে চাই যে এটা চৌরঙ্গির সিগনেচার এডিশন, 60 বর্ষ 125 সংস্করণ। আমি প্রথমে ভাবছিলাম আমি ভুল পড়ছি কিনা, 25টাকে 125 পড়ছি কিনা, এখন দেখছি 125 সংস্করণ। কিন্তু আমি জানতে চাই মণিশঙ্করদা,
চৌরঙ্গীর মূল পাণ্ডুলিপিটা কোথায়? কারণ ওটা তো এখন নিলামে ওঠার সময় হয়েছে। সেটা নিশ্চয়ই আমার মনে হয় ওই কাগজের কেউ চুরি করেছে, বা নিয়ে চলে গেছে, ফেলে দিয়েছে, এটা আমি ভাবতে চাই না। কিন্তু তাদের কাছে তখন তো জেরক্স বলে কোনো জিনিস ছিল না। প্রত্যেক সপ্তাহে গিয়ে দিয়ে এসেছি, অনেক বই তো দিয়ে এসেছি, সেগুলো কোথাও না, আপনি তো এটা দেশে বেরিয়েছিল, তারপরে কি মূল পাণ্ডুলিপিটা ফেরত নেননি? না, কে দেবে? বলে না, কোথায় যদি কেউ কোশ্চেন করে তাহলে কি হবে? হ্যাঁ, তখন তো করতে হবে। একটা কথা বলুন, যে আপনার ভূমিকাটা পড়লাম বইয়ের, আপনার মতো মানুষ যে একদম এত সাবধানী, প্রায় ফিতের মধ্যে সবসময় থাকেন, ভীতু। আচ্ছা, ভীতু, সেই ভদ্রলোক 60 বছর আগের যেসব অভিমান, অপমান, অসম্মানের কথা লিখেছেন, 60 বছর পেরিয়েও মানে সেই সময়কার আঘাতটা কি এত জোরালো ছিল 60 বছর পরেও ধাক্কা দেয়? দেয় মাঝে মাঝে, সত্যি কথা বলতে। যে কী অবস্থার মধ্যে আমি গেছি, আমার পরবর্তী যারা সাধক লেখক আসবে তারা যেন ওই কষ্ট না পায়, এইটা মনে হয়। তাদের রক্ষা করার মতো ক্ষমতা আমার কাছে নেই, কিন্তু আমারটা কীভাবে কাটিয়েছি সেটা তাদের জানা থাকলে হয়তো একটু পাবেন। যে আমি জিজ্ঞেস করি, যে আপনি একটা হোটেলের ওপর বই লিখে আপনি সাড়া ফেলে দিয়েছেন, এখনও সেই সাড়ার এখনও তার প্রতিধ্বনি চলছে। আপনার বাড়িতে বিদ্যুৎ ছিল না, আপনি হোটেলে রাত কাটাননি কোনো দিন, হোটেলে যেতেন। আপনি কি পরবর্তীকালে কোনো দিন একটা হোটেলে একটা 5 কোর্স ডিনার খেয়েছেন জম্পেশ করে, যে ভাই আমি একটা বই লিখেছিলাম, আমি সেই সময় অ্যাফোর্ড করতে পারিনি, আজকে দেখ হোটেল, আজকে আমি, সেরকম কিছু করেছেন কখনো? না, স্বাগতা একের মধ্যে একটু ড্রিঙ্ক করা, সে কথা তো লিখে দিয়েছি। কিন্তু আপনি নিজে কখনো সেরকমভাবে হোটেলে গিয়ে খাননি? তাহলে তো সেই লোকগুলো ঠিকই বলেছিল যে এই লোকটা হোটেলেই যায়নি, হোটেল লিখলো। বললো একজন বিখ্যাত লেখিকা, তো তিনি তো কাগজ চিঠি লিখলেন যে আমাকে দিলে আমি এর থেকে ভালো লিখতাম, বললেন। কত লোক, কেউ বলেছে কিছু জানে না, কেউ বলেছে কে জানে কি করে, কেউ বলে অন্য লোক লিখে দেয়, শুনেছি। কি ছিল এই বইটার মধ্যে, আপনাকে সবাই জিজ্ঞেস করে যে কি ছিল এই বইটার মধ্যে, স্পেশালি এত বিদেশিরা আকর্ষিত কেন? আপনাকে এই প্রশ্ন বহুবার করা হয়েছে, আমি আবার করছি, কি ছিল বইটার মধ্যে? সেটাই নকুল, যিনি হাত দেখতেন ন্যাশনাল লাইব্রেরি, আর বিমানবাবু, এরা দুজনেই খুব কুস্তি নিয়ে আলোচনা করতেন। আমার কুস্তিটা ওরা, আমি তখন লাইব্রেরিতে, আমিও লিখছি বসে, বিমানবাবু বসে বসে লিখছেন, আর নকুলবাবু আমাদের মাঝে মাঝে চা খাওয়ান আর পয়েন্টস দিয়ে দেন, এইটা পড়ুন, ওইটা দেখুন, এইটা করুন। তো উনি একদিন আমাকে আড়ালে বললেন যে যাই বলুক, একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি সেটা শুনবেন, ম্লেচ্ছ সংসর্গে আপনার উন্নতি, কখনো এটাকে বাদ দেবেন না, যাই করুন একটু ম্লেচ্ছ টাচ যদি পারেন দিয়ে দেবেন। তো বারওয়েল সাহেবের যদি ম্লেচ্ছ সংসর্গ হয়, আমি আর কি করবো। এটাও ভবিষ্যতে লোকের হয়তো, আমি জানি না যে সিনেমা করতে ইচ্ছে হবে কিনা, যে একজন বারওয়েল সাহেবের মুহুরি, বারওয়েল সাহেব তাকে কিন্তু জীবনের প্রথম দুটো সুপারহিট বই দিয়ে গেলেন, কত অজানারে এবং চৌরঙ্গী। সেটি আশ্চর্য, সেটা আবার হলো কেন? যে বারওয়েল সাহেবের আগের মুহুরি হাওড়ায় থাকতে তার ভাই আমার সঙ্গে পড়তো। আচ্ছা, আজকের দিনে যদি চৌরঙ্গী, আপনি যখন লিখেছিলেন আপনার বয়স ছিল 28? না, লিখেছিল না, প্রকাশ করলেন, লিখতে শত 27। আজকে আপনি 88 বছরের মণিশঙ্কর মুখোপাধ্যায় একই নভেল আবার লিখছেন, কি চেঞ্জ করবেন? ভাবিনি, খোদার ওপর খোদাগিরি করবার ইয়ে নেই। আর একটা হয়তো লিখতাম, কিন্তু নিজের সঙ্গে ইয়ে করার
করতে পারতাম কিনা জানি না। এই যে স্যাটা বোস একটা আইকনিক চরিত্র হয়ে গেলেন বাঙালির জীবনে, শুধু ফিল্মে না বাঙালির জীবনে একটা স্যাটা বোস চরিত্র হয়ে গেলেন, এটা ভাবলে আপনার কি মনে হয় যে আপনার হাত থেকে বেরিয়ে একটা প্রায় রকেটের মতো একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেল? অত সত্যি কথা বলতে ভাবি না। ভগবান আমাকে আশা করি খুব বেশি ঔদ্ধত্য দেননি। এই যে মণিসঙ্গত প্রতি বছর আমরা দেখি অলিম্পিকের মশাল বয়ে নিয়ে যাওয়া হয় পুতাগ্নি, চৌরঙ্গীর পুতাগ্নি কি অনেকটা উত্তম কুমার বয়ে নিয়ে গেলেন আপনার হাত থেকে যখন বেরোনোর পর? তিনি বড় শিল্পী ছিলেন, সেটা অস্বীকার করার নেই। আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে আমার স্যাটা বোসটা আপনার কীরকম লাগলো। উত্তম কুমার স্যাটা বোস ইজ পারহাপস বেটার দেন শঙ্কর স্যাটা বোস। আচ্ছা, এটা তো একটা লেখকের সর্বোচ্চ প্রশংসা যে এইটা তার অভিনীত উনি চরিত্রে আমার পাশে বসেছিলেন প্রিমিয়ারে। হ্যাঁ, প্রিমিয়ারেতে উনি আমাকে বললেন আপনি এটা বলছেন কেন, আপনার কেন মিথ্যে কথা বলবো। অসাধারণ একটা প্রশংসা যে চরিত্রটা তাকে লেখাকে ছাপিয়ে গেছে বলে লেখক মনে করছেন। আর শঙ্কর সেই রকম, সেটা বোধহয় আমি নিজেকে বেশি জানি বলেই বাজে করে, আমি আর কারোকে সেই ইয়ে দেওয়ার ইচ্ছা হয় না। কি ছিল, আপনি অন্য জগতের লোক, আপনাকে বলা হয়েছিল যে ফিল্মের লোকদের সঙ্গে আউটডোরে না যেতে, না মিশতে, ওই যে সামান্য উত্তম কুমারকে দেখেছিলেন, কি কি বৈশিষ্ট্যটা আকর্ষণ করেছে? বুঝতাম যে একটা লোক এতখানি এতগুলো দেশে মানুষের হৃদয়ে জয় করে বসে আছে, নিশ্চয়ই একটা কিছু বিরাট ব্যাপার আছে। ছিল ওই সামান্য যে কটা দিন দেখেছিলেন ওর হোমওয়ার্ক দেখে গ্র্যান্ড হোটেলে থাকা, না না তা না, আমার সঙ্গে আমার পরে বন্ধুত্ব বলবো না কিন্তু অনেকটাই পরিচয় হয়েছিল। উনি ওই বেলভিউয়ের পেছনের বাড়িটাতে ইয়ের সঙ্গে থাকতেন, সুপ্রিয়া ময়রা স্ট্রিটে। সুপ্রিয়া আপনি গেছেন সেখানে? হ্যাঁ, অনেকবার গেছি, ওর সঙ্গে বেড়াতে যেতাম। বেড়াতে কোথায়? উনি ওকে একটু বেড়াতে যেতে হতো শারীরিক কারণে। পরবর্তীকালে আমরা দেখলাম এই নতুন জেনারেশনের জন্য সৃজিত মুখার্জি আবার শাহজাহান রেজেন্সি করলেন। তো এটাতে তো আরও মডার্ন জেনারেশন যারা অনেকে জানতো না চৌরঙ্গিনী, হয়তো আগের সিনেমাটা দেখেনি, তাদের কাছেও ছড়িয়ে গেল। এটা কি আপনার এই চলচ্চিত্রের সম্মতি দেওয়ার একটা অন্যতম কারণ ছিল? না না, আমার কারণ যে সৃজিত বাবু করছেন, মজা হবে। আর এই জাজমেন্ট দেওয়ার তো অধিকার বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আমি তো এখানে ইনভলভ। ওরা যা করবেন সেইটি আমার পাওনা হবে। আচ্ছা, চৌরঙ্গি নিয়ে এত মানুষ, আপনার কাছে যেরকম এই ওয়ান বুক অথরের গ্লানি থেকে বেরিয়ে এলেন, শ্রেষ্ঠ প্রশংসা, একদম অভিভূত করে দেওয়া আবেগ কোথায় পেয়েছেন, কার কাছে পেয়েছেন? আমার মনে হয় যিনি আমাকে নির্বাসিত করেছিলেন তিনিই আমাকে দিয়ে গেছে ওয়ান বুকে অথরের গ্লানিটা দিয়ে। সর্বোচ্চ প্রশংসা তিনিই করেছেন। হ্যাঁ, তিনিই করেছেন সর্বোচ্চ প্রশংসা। না, তিনি আবার সব থেকে বেশি উপকার করেছে। এই উপন্যাসের কতটা স্পেন্সার্স হোটেল, কতটা গ্রেট ইস্টার্ন হোটেল? আমি তার হিসেব দিতে পারবো না। আমার প্রসেসটা যেটাই বলেছি, আমার যা কিছু জানার শুরু সে হচ্ছে স্পেন্সার্স হোটেলে। এই যে বইটার লাস্ট লাইনটা, যে শাহজাহানের ক্লান্তিহীন লাল আলো তখনও জ্বলছে আর নিভছে, এই লাইনটার মানেটা কি? মানে জীবন থেমে থাকে না? এটা সিম্বলিক হিসেবে নিয়েছিলাম যে আমার বই অনুযায়ী কার্ক বলে একটা ইয়ে আছে, ঠিক রাইটার্স বিল্ডিংয়ের পরেই যে ওই যে চার্চটা আছে, ওইখানে আমি ধরে নিচ্ছি যাতে লোকের বুঝতে না পারে কোথায় কী হলো, ওইখান থেকে গ্র্যান্ডের যেটা ওই যে এটা জ্বলছে আর নিচে এইটা তো ছিল। আচ্ছা, ওখানে আর ওইটা তো কেসি দাস থেকে তো আমি তো সেইটা দেখেছি বর্ষার দিনে। সেটা মনে হলো
এটা নেবেও না, আবার জলেও সারাক্ষণ জলেও না। কিন্তু বাঙালি পরবর্তীকালে মণিশঙ্কর দা মানে আজকে তখনও ইন্টারনেট আসেনি, মোবাইল ফোন আসেনি, সেই সময় থেকে বাঙালির চির উৎসুক যে অনিন্দর স্ত্রী কে। আমাদের শরদিন্দুবাবু বলতেন যে স্ক্যান্ডাল ভ্যালুতে কোনো গ্রেট উপন্যাস হয় না, স্ক্যান্ডাল ভ্যালু নিয়ে মাথা ঘামাবে না, অন্য লোকেদের এই করতে দাও। না, শোনা গেছিল একজন বিখ্যাত সোশ্যালাইটের নাম, এটা আপনাকে চৌরঙ্গীর 50 বছরে জিজ্ঞেস করাতে আপনি বলেছিলেন সাংবাদিকতা স্ক্যান্ডালকে ধাওয়া করে, সাহিত্য নয়। এবার 60 বছরে অন্তত বলার সময় হয়েছে কিছুটা। না, এটা উচিত না, উচিত না, সত্যও না। আমিও সর্বদা অন্য চরিত্রগুলো, যেমন যে চরিত্রে সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন বা যেটা অঞ্জনা ভৌমিক এয়ার হোস্টেস, এদের কি দেখেছেন? না না, দেখেছি, শুনেছি, এইসব তো ছোটোখাটো হয়েছে, কিন্তু স্ক্যান্ডাল ভ্যালু দিয়ে কোনো বড় লেখা হয় না বলেই এটা আমার শরদিন্দুবাবু বলতেন, আমি এখনো বিশ্বাস করি। মণিশঙ্কর একটা কথা বলুন, একদম শেষে এসে গেছি, যে চৌরঙ্গী লেখা হয় 1962-তে, সিনেমা যদ্দূর মনে পড়ে 1968-তে। চৌরঙ্গী লেখা হয় বেরোয় 1962, হ্যাঁ, লেখা হয় 1961-তে, বেরোতে থাকে, বই আকারে বেরোয় 62 সালে, সেই জন্যই 60 বছর। আর সিনেমা হলো 68-তে। এই বইয়ের সঙ্গে যারা জড়িত তারা আজকেও বেঁচে নেই, মানে যারা প্রকাশক, সেই সময়ের লোক, সাগরময় ঘোষ সম্পাদক যিনি চেপেছিলেন, যিনি বিরোধিতা করেছিলেন ওয়ান বুক অথর হিসেবে, তিনি বেঁচে নেই। এমনকি সিনেমা যারা করেছিলেন তাদের মধ্যে অঞ্জনা ভৌমিক ছাড়া আমরা যা খোঁজ পেলাম প্রায় কেউ বেঁচে নেই, এবং অঞ্জনাও এখন কথা বলার মতো অবস্থায় নেই। তো এই যে চৌরঙ্গীকে ঘিরে সাফল্যের পাশাপাশি একটা মৃত্যু উপত্যকা, যেখানে কমপ্লিটলি চৌরঙ্গীর সঙ্গে জড়িত মানুষজন বেঁচে নেই, এখানে তার মধ্যে একটা আলোক স্তম্ভ হিসেবে একা দাঁড়িয়ে কিরম লাগে? খারাপ লাগে, সত্যি কথা বলতে। এই সত্যজিৎ শতাব্দীতে অনেকেই আমি বলি যে ইউ আর দি অনলি অথর বেঁচে আছে যাদের নিয়ে সত্যজিৎ তার দীর্ঘ জীবনে অনেক ছবি তৈরি করেছে, নো ওয়ান এলস। এটাকে শুনতে ভালো লাগে, কিন্তু এগুলো তো হাতে নেই। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ছবি, কারণ 60 বছর আগে যেদিন চৌরঙ্গী বই আকারে প্রথম বেরোয়, মণিশঙ্কর মুখোপাধ্যায় সেদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ 60 বছর হচ্ছে, কিন্তু আগামীকাল তার বিয়েরও, অর্থাৎ বিবাহবার্ষিকীরও 60 বছর। এই সময়ে চৌরঙ্গীর তারা তো চলেই গেছেন, সহধর্মিণী বন্দনা তিনিও চলে গেছেন। একা বসে কি অনুভূতি হয় মণিশঙ্কর? সব জিনিসই সবার জন্য নেই, কিছু তো নিজের থাকা ভালো। এরকম একটা কীর্তির দিনে যখন একটা 60 বছর কোনো লেখক বেঁচে আছেন, তার একটা এত বড় কীর্তিকে নিয়ে, এরকম তো বাংলা সাহিত্যে আর হয়েছে কিনা আমি জানি না, খুবই কম, হয়তো রবীন্দ্রনাথের যদি হয়ে থাকে। রবীন্দ্রনাথ একমাত্র, রবীন্দ্রনাথ, সমকালীন কারোর হয়নি। সো এই একদিকে এই সাফল্যের, উত্তুঙ্গ সাফল্যের যে কি বলবো একটা স্বাদ, একদিকে সমান্তরালভাবে বিষণ্ণতা, কোনটা বেশি আকর্ষণ করে মনকে? জানি না, নিজেই বুঝতে পারি না। একা সময় হতাশ হয়ে যাই, ভাবি এতটাই আমার কপালে ছিল। আবার ভাবি মা যে ওই 3 টাকা দিয়ে পুষ্টি করিয়েছিলেন, সেখানে যেটা বলেছে ওইটাই সেই, এক কর্মহিতে আর এক কর্মের উৎপত্তি, এই নিয়েই চলতে হবে। অনেক ধন্যবাদ মণিশঙ্কর দা, 70 বছরে আমরা আবার আসবো। মনে করে আসবে, এসো আমার কাছে এসো না, তখন আমার কাছে আসাটা খুব ভালো হবে না, কারণ আমি তখন তো নেই, কিন্তু মনে রেখো